হ্যাঁ, জয়েন করো। বেসিক এইচটিএমএল গুলো আমি দেখে আসতে বলেছিলাম তোমাদেরকে, তোমরা দেখেছিলে বাকি? হুম, এই আচ্ছা দেখেছি। দেখেছো? প্রশ্ন করবো? বাকি সবাই দেখেছো তো? এইচটিএমএল ধরো আমার এরকম একটা সেটআপ আছে যে ধরো লিস্ট আইটেম আছে, মেনু, ঠিক আছে? হোম অ্যাবাউট আস সার্ভিসে, হোম অ্যাবাউট আস প্রোডাক্টস, এরকম একটা মেনু আছে। প্রোডাক্টস এর আন্ডারে একটা ড্রপ ডাউন আছে, ঠিক আছে? তো সেই ড্রপ ডাউনটা আমরা কিভাবে বানাই? সিলেক্ট অপশন ইউজ করে করতে পারি। সিলেক্ট, আর কেউ? স্যার প্রথমে তো সবকটার জন্য আগে ইউএল এলআই নিলাম। হুম, এলআই এর ভিতরে স্যার আরেকটা আমাদেরকে ইউএল নিয়ে আরেকটা দিয়ে ওটাকে ড্রপ ডাউন দিয়েছে, দেন যেটা বললো সিলেক্ট দিয়ে অপশনস গুলো ওখানে সিলেক্ট ইউজ হয়, সিলেক্ট কেন ইউজ করবো আমরা? ইউএল আবার এলআই করব, নেস্টেড লিস্ট। তো সেটা দিলেও হয়, বাট সিলেক্ট দিলে ওই ক্লিক করলে ওই অপশনটা চলে আসবে ওরকম করে আর কি। না, দ্যাট ইজ নট ড্রপ ডাউন। সিলেক্ট অপশন অনলি ইউজার ফর্মের ক্ষেত্রে, একটা হতে পারে। Clear? হুম হুম হুম। ওটা অনলি ইউজার ফর্মের ক্ষেত্রে। ফর এক্সাম্পল স্টেট, চুজ ইউর স্টেট, ক্লিক করলাম, লম্বা একটা লিস্ট খুললো, সেখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম, ওটা সিলেক্ট অপশন দিয়ে করে। বাট ন্যাপবারে যে ড্রপ ডাউন আমরা বানাই, ওটা থোড়ি সিলেক্ট অপশন দিয়ে হয়। তো বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন জাভাস্ক্রিপ্ট তারা ইউজ ইউএল ওইটার একটা হতে পারে স্যার। কেন নর্মাল সিএসএস দিয়ে হবে না ওটা? নর্মাল সিরিজ দিয়ে হোভার করলে যে ওটা ট্রান্সফার প্রপার্টিতে যখন চলে আসবে। আচ্ছা, এবার বলো তো, ধরো ফর এক্সাম্পল ওই মেনু স্ট্রাকচারে ধরো আমি এরকম ভাবে টার্গেট করতে চাই যে ড্রপ ডাউনের আন্ডারে যে এলআই গুলো আছে, ড্রপ ডাউনের আন্ডারে যে লিস্ট আইটেম গুলো আছে, ওগুলোর একরকম স্টাইলিং হবে, আর মেন ন্যাপবারে যে লিস্ট আইটেম গুলো আছে ওগুলোর আরেক রকম স্টাইলিং হবে। তো মেন, আর এই সবকটা পেরেন্টে আছে ইউএল ক্লাস ন্যাপবার ন্যাপ করবো আমি, যাতে ড্রপ ডাউন গুলো লিস্ট স্টাইল আলাদা হবে, আর মেন ইউএল এর আন্ডারে যে লিস্ট গুলো আছে ওগুলো স্টাইল আলাদা হবে। তাহলে সিএসএস এর টার্গেটিংটা কিরকম হবে? এন চাইল্ড ইউজ করে করতে পারি। বলো তুমি। মানে প্রথমে যে আমি মেন এলআই গুলোকে কিভাবে টার্গেট করব? ওই যে ন্যাপবার যে ক্লাস থাকে, ইউএল এর যে ন্যাপ লিস্ট থাকে, ইউএল এর ধরো একটা ক্লাস আছে ন্যাপবার ন্যাপ, ন্যাপবার হাইফেন ন্যাপ, হ্যাঁ এই ক্লাসটা মেন ইউএল এ আছে। ন্যাপবার ন্যাপ, তারপর স্পেস দিয়ে এলআই দিয়ে, তারপর যদি অ্যাঙ্কার ট্যাগ থাকে অ্যাঙ্কার ট্যাগে তো আপনার করতে হবে তখন। ঠিক বললো? এই আলাদা যে এলআই করা যাবে, তারপর চাইল্ড সিলেক্টর ইউজ করা যেতে পারে, গ্রেটার দ্যান ইউজ করে। হ্যাঁ, গ্রেটার দ্যান ইউজ করলে কি হবে? তো ওটা ইউএল গ্রেটার দ্যান এলআই করলে তাহলে ওটা চাইল্ড সিলেক্টর, ওটা সিলেক্টর ওটা।
ওটার নিচের এলআই গুলোকে সিলেক্ট করবে না, বুঝতে পারলে? স্পেস দিয়ে তুমি যদি এলআই লেখো, স্পেস ইউএল ডট ন্যাপ স্পেস দিয়ে এলআই লেখার মানে হচ্ছে পেরেন্ট এলআই গুলো, মানে ওই মেন ইউএল এর আন্ডারে যত এলআই যেখানে যেখানে আছে সবাইকেও সিলেক্ট করে নেবে। ড্রপ ডাউনের আন্ডারেও তুমি একটা লিস্ট বানিয়েছো, ওটাও সিলেক্ট করবে। অনেক সময় দেখবে ড্রপ ডাউন করলে তার মধ্যে থেকে আবার একটা ড্রপ ডাউন করে, অনেক সময় থাকে না এরকম, ড্রপ ডাউনের ভেতরে ড্রপ ডাউন। তো যত যেখানে এলআই আছে স্পেস দিয়ে লেখা মানে সব এলআই সিলেক্ট হবে। তো আমাকে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে সিলেক্ট করতে হবে, যেটাকে চাইল্ড সিলেক্ট ডিরেক্ট, মানে ওই প্যারেন্টের সাথে ডিরেক্ট যে চাইল্ডটা আছে শুধু সেই এলআই গুলোই সিলেক্ট হবে, আর কোথাও যদি এলআই থাকে সেগুলো সিলেক্ট হবে না। কিন্তু তুমি যদি ইউএল স্পেস দিয়ে এলআই কে টার্গেট করো, তাহলে ওই প্যারেন্ট ইউএল এর আন্ডারে যেখানে যেখানেও এলআই পাবে সবাইকে ধরে নেবে। বুঝতে পারলে? স্ট্রং করো আর বেসিক, এগুলো তো নর্মাল। আমি আগের দিন ইনস্টলেশন দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, করেছো সবাই? কি প্রবলেম হয়েছে ইনস্টলেশন করতে? স্যার আগের দিন চললো, এখন স্যার এই MySQL শাটডাউন এক্সপেক্টেড স্টার্ট কর। জ্যামে প্রবলেম হচ্ছে, ক্র্যাশ করছে সরি। জ্যামে প্রবলেম হয়, স্টার্ট করো, স্টার্ট হচ্ছে না। স্যার ওই CMS এ দেখাচ্ছে। আগের দিন যখন জ্যাম ক্লোজ করেছিল, জ্যামের একটা প্রবলেম আছে, জ্যাম এই এইগুলো সব স্টপ করে জ্যাম ক্লোজ করতে, স্টপ করে জ্যাম ক্লোজ করেছিল, কুইট করেছিল এইগুলোকে স্টপ করেছিল যেগুলো রান হচ্ছিল, না? জ্যাম চলবে না ওটা। দেখো স্টার্ট করো, দেখো স্টার্ট হচ্ছে নাকি। না স্যার, সেম এরর ফ্লো হচ্ছে। হবে না। জ্যাম্প যখনই অন করবে, যেগুলো যেগুলো অ্যাপাচে মাইস্কেল অন করতে হবে, তো যখন জ্যাম্প ক্লোজ করবে আগে অ্যাপাচে আর মাইস্কেল অফ করবে। ওখানে দেখবে নিচের, দেখবে এই উইন্ডোতে তোমার মেসেজগুলো আসে, এখানে দেখো মাইস্কেল রানিং, অ্যাপাচে রানিং, মাইস্কেল স্টপ, অ্যাপাচে স্টপ। যখন মেসেজটা দেখাবে ওই উইন্ডোতে, স্ট্যাটাস মেসেজটা দেখানোর পর 5 সেকেন্ড ওয়েট করে, 5-10 সেকেন্ড ওয়েট করে তারপর জ্যাম্প ক্লোজ করবে। জ্যাম আনএক্সপেক্টেডলি যদি ক্লোজ হয়ে যায়, এটা স্টার্ট হয় না। লোকাল সার্ভারের এইগুলোই প্রবলেম, এগুলো যদি ডাইরেক্ট হোস্টিং এ করো তাহলে এই প্রবলেমগুলো আর হবে না। তুমি ওয়ার্ডপ্রেস আগের দিন আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন তুমি জানতে? স্যার ভিডিও দেখেছিল। হোয়াট ইজ সিএমএস? The content management system. এক্সাম্পল অফ সিএমএস? Sir, WordPress itself, for Wix হয়ে গেল। Wix is not a CMS. No. ওয়ার্ডপ্রেস হতে পারে, স্যার শপিফাই। শপিফাই হতে পারে, Shopify. এগুলো সিএমএস। উইক্স তো ফ্রন্ট এন্ড বিল্ডার একটা, উইক্স ইজ নট এ সিএমএস। ওয়েবফ্লো অলসো ইজ নট এ সিএমএস, ওগুলো সিএমএস নয়, ওগুলো সব ওয়েবসাইট বিল্ডার। হিউজ কন্টেন্টকে ওগুলো ম্যানেজ করে না। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। লার্জ স্কেলে তোমার প্রোডাক্ট থাকলে ই কমার্স সাইট, এগুলো সিএমএস এর কাজ, ফুল সিএমএস নয়। ওয়েবফ্লো অ্যান্ড উইক্স, ফ্রেমার, এগুলো সব ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, অলওয়েজ যখন
अच्छा, आई थिंक कोई कोई बंगाली में कंफर्टेबल नहीं है, तो हम लोग जब वर्डप्रेस करेंगे, मैंने पिछले दिन भी बोला था कि हम लोग ऑलवेज प्राइवेट विंडो में काम करेंगे, ठीक है, इनकॉग्निटो मोड पे खोलना हमेशा, क्योंकि इसमें क्या होता है, लॉगिन होता है ना, तो क्या था, तुम नॉर्मल ब्राउज़र पे वो लॉगिन इंफॉर्मेशन सेव हो जाता है कुकीज़ के अंदर, तो इसीलिए हम लोग इसको प्राइवेट में करेंगे कि प्राइवेट विंडो क्लोज, कुकीज़ भी क्लियर हो जाता है, मतलब लॉगिन इंफॉर्मेशन भी क्लियर हो जाता है। फोल्डर का नाम क्या था? সেটাকে স্লো ডাউন করে মানে কোনটা? নর্মাল নেটে খুললে ক্রোমে না না, ক্রোমেরই প্রাইভেট, যে ব্রাউজার ইউজ করছো সেই ব্রাউজারের প্রাইভেট। আপনি বলেন কুকিতে স্টোর করে রাখে, যেটা আমি করবো। না, কুকিতে পাসওয়ার্ডগুলো স্টোর করে রাখে, বুঝতে পারলে? তুমি যখন নিউ এখন হয়তো তুমি অলওয়েজ সেম সাইট বানাবে না, তুমি অ্যাট এ টাইম হয়তো 2-3টে প্রজেক্টে ওয়ার্ডপ্রেসে কাজ করছো, তো প্রত্যেকের লগ ইন ক্রেডেনশিয়াল আলাদা হবে, তো ওখানে করতে প্রবলেম হবে। যেমন কনফ্লিক্ট ইটস লাইক, হ্যাঁ, কনফ্লিক্ট। ইটস লাইক ধরো ফেসবুক, ধরো তুমি ওই মেশিন থেকে তুমি ফেসবুক ইউজ করছো, আমিও ফেসবুক ইউজ করছি, তো বেটার উই ইউজ প্রাইভেট উইন্ডো। তুমিও লগ ইন করলে ফেসবুকে প্রাইভেট উইন্ডোতে, ক্লোজ করলে লগ ইন ডেস্ট্রয়। আমিও ফেসবুকে প্রাইভেট উইন্ডোতে লগ ইন করলাম, দেখলাম উইন্ডো ক্লোজ, लॉग इन डिस्ट्रॉय। टेस्टिंग नाम था हमारा फोल्डर का। अच्छा, ऑनलाइन যারা যারা আছো, वर्डप्रेस इंस्टॉल सभी ने किया है? वर्डप्रेस इंस्टॉल? अच्छा, Yes, sir. किसी को कोई प्रॉब्लम आया है? স্যার আমার একটু প্রবলেম এসেছে, আমি ভিডিওটা দেখতে পারিনি পুরোটা, ওই জন্য আমি আগের ক্লাসটা করিনি, ভিডিওটা দেখছিলাম অনলাইনে, এর জন্য ইনস্টল করতে পারিনি। इंस्टॉल করে নেবে। হ্যাঁ স্যার। लोकल होस्ट हम लोग लिखेंगे, लोकल होस्ट /वर्डप्रेस, देन उसके बाद लॉगिन करने के लिए wp-admin, यूजर नेम एडमिन, पासवर्ड था मेरा 0000, लॉगिन किया। तो हमने कितना तक डिस्कस किया था, आई थिंक अभी कौन सा वेबसाइट हम लोगों का चल रहा है वो हम लोग को कैसे पता चलेगा कि कौन सा वेबसाइट अभी लाइव है वर्डप्रेस में? ये होम आइकन है, होम आइकन के ऊपर जाना है और विजिट पे मैंने ऑलवेज बोला था वर्डप्रेस पे जब हम लोग काम करेंगे, कंट्रोल प्रेस करके क्लिक करेंगे तो न्यू टैब में ओपन होगा, क्योंकि ये डैशबोर्ड हमको ऑलवेज ओपन चाहिए, ठीक है। तो ये अभी करेंटली रन हो रहा है। अभी हम लोग कुछ पोस्ट क्रिएट करेंगे। हम लोग आज वर्डप्रेस का जो यूज़र रोल है, जैसे यहाँ पर देखो एक ऑप्शन है यूज़र, अभी मैं ऑल यूज़र पे जाऊँगा। फॉर एग्जांपल तुम कोई भी वर्डप्रेस प्रोजेक्ट पे काम कर रहे हो और तुम्हें पता करना है कि उस वेबसाइट में कितना यूज़र है, मतलब कितना यूज़र मतलब किस किस के पास एक्सेस है, तो वो कैसे पता चलेगा? यूज़र मेनू पे आके, यूज़र ऑप्शन पे आके। तो अभी देखो मेरा तो एक ही एक्सेस दिख रहा है, एडमिन नाम के है, ठीक है। अब हम लोग क्या करेंगे, इसमें कुछ यूज़र हम लोग क्रिएट करेंगे। कितने टाइप का यूज़र होता है वर्डप्रेस में वो हम लोग डिस्कस करेंगे। तुम लोग गूगल पे जाओगे और यहाँ पर लिखना वर्डप्रेस यूज़र रोल, यूज़र रोल्स, ये यूज़र रोल्स, ठीक है। ये वेरी वेरी इंपॉर्टेंट चीज़ है, यूज़र रोल। एक सेकेंड, मैं इसको कॉपी कर लेता हूँ, मैं लिंक चैट बॉक्स पे दे रहा हूँ। यूज़र रोल टीम से भी दे देता हूँ मैं। ठीक है, अब देखो यूज़र रोल क्या है। देखो यहाँ पर लिखा है, यहाँ पर एक वीडियो भी है, देख सकते हो तुम। मैं थोड़ा सा नीचे चले तो लिस्ट ऑफ यूज़र रोल, कितने टाइप का यूज़र रोल वर्डप्रेस में है। पहले है एडमिनिस्ट्रेटर। डिस्क्रिप्शन क्या है, मतलब एडमिनिस्ट्रेटर क्या क्या कर सकता है, देखो पास में उसका
दिया हुआ है डॉक्यूमेंटेशन एडमिनिस्ट्रेटर का, द हाईएस्ट लेवल ऑफ परमिशन, एडमिन्स हैव द पावर टू एक्सेस ऑलमोस्ट एवरीथिंग, कुछ भी चेंज कर सकता है वेबसाइट का, ठीक है। अगर हम लोग इसको रैंकिंग करेंगे, एडमिनिस्ट्रेटर इज 1, नेक्स्ट सेकंड पे कौन आता है, एडिटर। क्या कर सकता है एडिटर, हैज एक्सेस टू ऑल पोस्ट, पेजेस, कमेंट्स, कैटेगरीज एंड टैग्स एंड कैन अपलोड मीडिया। मतलब एडिटर के पास क्या क्या एक्सेस रहेगा, वो जितने भी पोस्ट है हमारे वर्डप्रेस में वो एक्सेस कर सकता है, पेजेस एक्सेस कर सकता है, कमेंट्स एक्सेस कर सकता है, कैटेगरीज अगर हम लोग क्रिएट करेंगे प्रोडक्ट कैटेगरीज उसको एक्सेस कर सकता है, एंड टैग्स एंड मीडिया, ये सब एडिटर एक्सेस कर सकता है, ठीक है। तो हम लोग हमारा जो वर्ड वहाँ पर हम लोग एक ऐड यूजर करते हैं, एडिटर दे देता हूँ ताकि हम लोग को समझ में आए। यूजर नेम एंड ईमेल, एक डमी ईमेल अभी मैं दे देता हूँ, editor@domainName.com। স্যার অ্যাড ইউজারে আসার যে টিউটোরিয়ালটা ওটা স্কিপ হয়ে গেছে, গ্লিচ হয়েছিল। एडिटर वेबसाइट नहीं चाहिए, लास्ट नेम ये सब नहीं चाहिए, पासवर्ड, एक पासवर्ड अभी जनरेट 1 2 3 4 दे दिया, इसको चेक कर दो क्योंकि मैंने वीक पासवर्ड डाला है, ठीक है। रोल यहाँ से चूज करना पड़ेगा, इसका रोल क्या है, एडिटर, क्लियर। मैंने एक यूजर क्रिएट किया एडिटर से और रोल क्या असाइन किया, एडिटर, ठीक है। तुम यहाँ पर जिसके नाम से एक्सेस क्रिएट करना चाहते हो उसका नाम डाल देना। তোমরা যার নামে এখানে তোমার বন্ধু তোমার কলিগ যার নামে তোমরা অ্যাক্সেস ক্রিয়েট করতে চাইবে তোমরা তার নামটা এখানে দিয়ে দেবে, ফার্স্ট নেম আর লাস্ট নেমে, যাতে তোমরা বুঝতে পারো যে কাকে তোমরা অ্যাক্सेस दिएছো। আমি আপাতত সবই एडिटर लिखे রেখেছি, ठीक है। तो अभी मैं यूजर पे जाऊंगा तो मेरे पास अभी 2 यूजर है, देखो एक है एडमिन और एक है एडिटर। यहाँ पर रोल दिखा रहा है, ये मेन है, ये तो मैंने अपने से नाम डाला है, एडमिन दिया है, यूजर नेम तो तुम कुछ भी दे सकते हो, लेकिन दिस इज द इम्पोर्टेंट थिंग। আরেকবার ये শো করবে কিভাবে অ্যাড ইউজার করলেন? यही तो ऊपरे আছে ওকে, ঠিক আছে। ऐड यूजर, ठीक है। तो यहाँ पर मुझे दिख रहा है एडमिन के पास एडमिनिस्ट्रेटर रोल है, एडिटर के पास एडिटर रोल है, ठीक है। अब हम लोग क्या करेंगे, वर्डप्रेस को फिर से लॉगिन करेंगे एडिटर का जो एक्सेस है उससे। मैं फिर से एक प्राइवेट विंडो लिया क्योंकि उस विंडो में तो हम लोग लॉगिन नहीं कर सकते। ये देखो ऑलरेडी देख रहे हो लॉगिन किया हुआ है, मैं अलग ब्राउजर पे जाता हूँ, एज में ऑलरेडी लॉगिन है इसीलिए ओपन हो गया। मैं फायरफॉक्स में जाता हूँ, इसमें मैं पेस्ट करता हूँ, ठीक है। अब यहाँ पर मैं दूंगा क्या नाम डाला था, एडिटर डाला था और पासवर्ड डाला था 1 2 3 4। तुम लोगों को पैनल में डिफरेंस दिखेगा कि एडमिनिस्ट्रेटर पैनल और एडिटर पैनल में डिफरेंस क्या है। ये देखो ये अभी ओपन हुआ है एडिटर का डैशबोर्ड, क्या डिफरेंस है, आप साइड बाय साइड में दोनों को ओपन करते हो, लिमिटेड एक्सेस अच्छे। देखो ये मेरा एडमिनिस्ट्रेटर का डैशबोर्ड है, क्या क्या ऑप्शन यहाँ पर दिख रहा है, यूजर, प्लगइन, अपीयरेंस, टूल, सेटिंग्स। अब मैं एडिटर के डैशबोर्ड पे जाता हूँ, देखो अपीयरेंस नहीं है, कोई ऑप्शन ही नहीं। ये जो ऑप्शन मेरे पास है अपीयरेंस के अंडर थीम्स, प्लगइन्स, ये पैनल देखो यूजर के जो डैशबोर्ड है, सॉरी एडिटर का जो डैशबोर्ड है उसमें नहीं है। एडिटर का डैशबोर्ड में क्या है, पोस्ट है, मीडिया है, पेजेस है, कमेंट्स है, प्रोफाइल मतलब उस वो अपना प्रोफाइल एडिट कर सकता है, एंड टूल्स है। टूल्स में क्या है, कुछ भी नहीं शो कर रहा है, कोई एक्सेस ही नहीं है टूल्स का, बस खत्म, एडिटर का एक्सेस खत्म। तो एडिटर क्या क्या कर सकता है, हाँ वेबसाइट में जितना पोस्ट है वो सब देख सकता है, एडिट भी कर सकता है, खुद से पोस्ट क्रिएट भी कर सकता है, वेबसाइट में जितना पेजेस है उसको देख सकता है, खुद से पेज को एडिट भी कर सकता है, ठीक है।
अब मैं और एक रोल यूजर क्रिएट करता हूँ, इस बार थोड़ा सा लोअर ऑथर करता हूँ, ठीक है। अब देखो ऑथर का क्या डिफरेंस है। यूजर नेम ऑथर डाल दिया, ईमेल अभी एक डमी ईमेल मैं यूज कर रहा हूँ, ऑथर डोमेन नेम .com ऑथर, इसका भी 1 2 3 4 डाल दिया। इसका रोल होगा ऑथर, ठीक है। एड यूजर, तो अभी मैंने और एक यूजर रोल क्रिएट किया ऑथर, ठीक है। अब देखो यहाँ पर दिख रहा है ऑथर, इसका एडिटर, इसका एडमिनिस्ट्रेटर सभी दिख रहा है मेरे को। अब मैं यहाँ से लॉग आउट करता हूँ और ऑथर का जो एक्सेस है उससे मैं लॉग इन करता हूँ 1 2 3 4। अब देखो ये ऑथर का डैशबोर्ड है, ये और भी लिमिटेड है। एडिटर में पेजेस, पोस्ट, कमेंट सब आता था। एडिटर कुछ भी कर सकते थे, कुछ भी पोस्ट डिलीट कर सकते थे, क्रिएट कर सकते थे। लेकिन ऑथर का देखो, ऑथर का अगर तुम जो मैंने वो शेयर किया था, ऑथर ऑथर सिर्फ क्या कर सकता है, कैन राइट, अपलोड मीडिया, एडिट एंड पब्लिश देयर ओन पोस्ट। ऑथर क्या कर सकता है, किसी दूसरे का पोस्ट एडिट या डिलीट नहीं कर सकता। ऑथर सिर्फ खुद से कोई पोस्ट क्रिएट कर सकता है। क्लियर? कोई एग्जिस्टिंग पोस्ट जो अभी वेबसाइट पे है, कोई एग्जिस्टिंग पेज जो अभी वेबसाइट पे चल रहा है, कुछ भी ऑथर को नहीं शो करेगा। तो हम लोग अगर कोई क्लाइंट बोला कि मुझे ईच एंड एवरी डे कोई पोस्ट अपलोड करना है अपने वेबसाइट में, तो हम लोग क्लाइंट को ऑथर का एक्सेस दे सकते हैं कि उसमें सिर्फ क्या दिखेगा, उसका वो खुद से जो पोस्ट बनाया है सिर्फ वही उनको दिखेगा, ठीक है, और दूसरों का पोस्ट नहीं दिखेगा। अब मान लो फॉर एग्जांपल मैं जैसे अभी यहाँ पर तो मैं एडमिनिस्ट्रेटर पे हूँ और यहाँ पर मैं ऑथर पे हूँ, तो मान लो मैं एडमिनिस्ट्रेटर से एक पोस्ट क्रिएट करता हूँ, ऐड पोस्ट, कुछ भी एक पोस्ट बनाते हैं। फॉर एग्जांपल कोई भी मेडिकल का मान लो, हम लोगों को वेबसाइट थीम फॉरेस्ट में जाते हैं, यूज करो तुमने थीम फॉरेस्ट, ये वेबसाइट का यूज किया है, थीम फॉरेस्ट नहीं है। ऐसा वेबसाइट हम लोग इजीली वर्डप्रेस के मदद से क्रिएट कर सकते हैं, एकदम सेम टू सेम, और वो डायनामिक होगा। HTML में बनाओगे तो डायनामिक तो नहीं होगा। ब्लॉग्स मान लो ऐसा एक ब्लॉग्स, ये एक ब्लॉग है, कॉपी कर लिया और मैं इसको एडमिनिस्ट्रेटर का जो रोल है उससे पोस्ट कर रहा हूँ, ठीक है। अब मान लो कुछ बेसिक चीजें तुमको दे दिया गया है, फॉर एग्जांपल तुम कुछ
जो डालना, फॉर एग्जांपल मुझे सेपरेटर चाहिए तो मैं ऐसे एक सेपरेटर डाल सकता हूँ, ठीक है। यहाँ पर एक প্যানেল খুলে যাবে, এটা পোস্ট এডিট করার প্যানেল, ঠিক আছে। কাইন্ড অফ ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের। তুমি যদি কোনো কোড লিখতে চাও সেটাও তুমি ফেলতে পারো, হেডিং, প্যারাগ্রাফ, সবার জন্য দেখো একটা করে ব্লকস আছে। তুমি প্যারাগ্রাফ লিখতে চাইলে তুমি প্যারাগ্রাফটা এখানে ড্র্যাগ করে পুট করো, বা নর্মাল ক্লিকও করতে পারো, অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার। এটা আমি চাই না, তো কোডটা কিরকম করবো? ডিলিট। কোডটা তুমি ফেলো এখানে, দিয়ে এর মধ্যে কোড লিখবে। ফর এক্সাম্পল তুমি হয়তো H1 H2 বা এরকম কিছু HTML লিখবে, আচ্ছা ঠিক আছে, বাটন वगैरह করতে হবে। করতে পারবে। অ্যাঙ্কার ট্যাগ দিয়ে তুমি একটা বাটন বানালে। और क्या है इसमें, एक इमेज है तो हम लोग एक इमेज का ब्लॉक ऐड करते हैं। इमेज, यही से इमेज निकाल लेते हैं। इसी को अपलोड कर देते हैं, अपलोड। जेपीजी और पीएनजी किस में है ये? जेपीजी में ही तो है, तो क्या प्रॉब्लम है? प्रॉपर्टीज जेपीजी फाइल ही तो है। The web server cannot generate responsive image sizes for this image. Convert it to JPEG or PNG before uploading it. Okay. JPEG. आई थिंक इमेज का साइज बड़ा, इसीलिए प्रॉब्लम हो रहा है। वेबसाइट के लिए हम लोग जेपीईजी या फिर पीएनजी कुछ भी यूज नहीं करते, पता है तुम लोगों को। वेबसाइट के लिए हम लोग इमेज को एज ए जेपीईजी इंपोर्ट नहीं करते স্যার জুম করলে পিক্সেল দেখা যায় সেজন্য। ना। एसवीजी यूज करें ना। एसवीजी, लेकिन इमेज एसवीजी फॉर्मेट में नहीं होता है। एसवीजी फॉर्मेट में आइकन या फिर लोगो हो सकता है। इमेज को हम लोग वेबसाइट में ये कैटेगरी में अपलोड करते हैं, वेब पी। इसको नेक्स्ट जेन इमेज फॉर्मेट बोलते हैं, वेब पी या फिर AVIF। आई थिंक तुम लोगों ने भी देखा है वेब पी डॉट वेब पी इमेज देखा है कभी, डॉट AVIF डॉट वेब पी। इनका स्पेशलिटी यही है कि ये, जैसे ये देखो वेब इमेज का साइज देखो 61 के भी हो गया। मतलब इसका ये क्या करता है, अगर मैं यहाँ से क्वालिटी डिक्रीज भी करूँगा इमेज में उतना डिफरेंस नहीं आएगा। मतलब ये क्वालिटी को मैनेज करके, फॉर एग्जांपल ये रखा, देखो 55 के भी हो गया। सेव। एक्चुअल अगर इमेज का साइज देखोगे इसका साइज देखो 55.3 के भी,
इधर देखो साइज शो हो रहा है, लेकिन ओरिजिनल इमेज का अगर साइज देखोगे, मैं इसको याद से कट करके ले जाता हूँ और इसको इधर पेस्ट करता हूँ। इसका साइज अगर देखोगे प्रॉपर्टीज, इसका साइज कितना है 154। तो कंप्रेस करने के बाद, वेबपी करने के बाद इसका साइज हो गया 55, হাফেরও হাফ হয়ে গেছে, ঠিক আছে। তো বাট আউটপুট যদি দেখো, এটা ওয়েবপি এন্ড এটা নরমাল, দেখো কোনো ডিফারেন্স নেই। জেপিজি এন্ড ওয়েবপির মধ্যে আমি যদি দুটোই খুলি, দেখো নো ডিফারেন্স। স্যার যখন ডাউনলোড করলাম তো জেপিইজি তে ডাউনলোড হলো। হ্যাঁ, জেপিজি তে ডাউনলোড হলো, আমি তো ওয়েবপি করলাম। না সেটা বলছি না, হয়তো আপলোড করার সময় ওয়েবপিটাই করেই করছি, ওয়েবপি করেই করবো। কিন্তু যখন আমরা একটা ডাউনলোড করছি অন্য ওয়েবসাইট থেকে, হ্যাঁ, তখন ওটা কি জেপিইজি তে ডাউনলোড হচ্ছে? জেপিজি তে ডাউনলোড হবে, তোকে ওয়েবপি তে ম্যানুয়ালি কনভার্ট করতে হবে। তার মানে না, আমি সেটা বলছি না। তাহলে যখন ওই করেনি, ও আউটে করেনি, ডেভেলপার করেনি, খাটনি না, সব ইমেজকে এক্সট্রাক্ট করে আবার ওয়েবপি বানাতে হবে, খাটনি না। কিন্তু মোস্ট অফ দ্য সাইডে ওয়েবপি করেই কিন্তু আমরা ইমেজ আপলোড করি। এগুলোকে বলে ওয়েবসাইট অপটিমাইজেশন। তো ওয়েবসাইট অপটিমাইজেশনের আন্ডারে যখনই এটা গুগল সার্চ কনসোল করেছো, পেজ স্পিড করেছো, জানো হোয়াট ইজ পেজ স্পিড? ওয়েবসাইট তো বানিয়েছো, গিটহাবে তো বানিয়েছো आई थिंक वेबसाइट। इसमें जाना पेज स्पीड, इसका काम है कि तुम्हारे वेबसाइट में क्या क्या प्रॉब्लम है वो निकल के लाता है। এটা গুগলের, ঠিক আছে। পেজ স্পিড ইনসাইড, ফর এক্সাম্পল তোমার ওয়েবসাইটে কত স্পিড আছে, মোবাইল ফ্রেন্ডলি কিনা। ফর এক্সাম্পল আমি যদি একটা টেস্টিং করি, টেস্টিং এর জন্য ইউজ হয়। ফর এক্সাম্পল আমি আমাদের একাডেমির ওয়েবসাইটটা করছি, kirosacademy.in आई थिंक, यस। ये लिंक को मैं इधर से कॉपी किया, पेज स्पीड के अंदर पेस्ट किया। ये पूरा वेबसाइट को एनालाइज करता है, एनालाइज करने के बाद एक रिपोर्ट जनरेट करके देता है। इसको एक बार रिलोड करो, फाइल क्यों दिखा रहा है? ये देखो, जैसे डेस्कटॉप में क्या दिखा रहा है, कोर वेब वाइटल पास्ट, लेकिन मोबाइल पे फेल्ड। इसका मतलब क्या है? इसका मतलब यही है, अब देखो ये पर बहुत कुछ है, एलसीपी है, लार्जेस्ट कंटेंटफुल पेंट, आईएनपी है, क्यूमुलेटिव लेआउट शिफ्ट सीएलएस है, फास्ट कंटेंटफुल पेंट है, और भी ये अभी डायग्नोस कर रहा है, ठीक है। करने तो थोड़ा सा স্যার বলছি যে ওই ফটো ফরম্যাটটা চেঞ্জ করা, ওটা অনলাইনে যে টুল আছে ওখান থেকে ডাইরেক্ট কনভার্ট করে নিলে কি কোনো প্রবলেম হবে না? এইভাবেই করতে হবে? ওই তো আমি দেখালাম, photopia.com এ গিয়ে ইমেজটাকে খুলে ওখান থেকে ওয়েবপি করে নেবে। আচ্ছা, বাট ওখানে কন্ট্রোল করা যায়। আপলোড করার সময় বলছিল যে জেপিইজি অথবা পিএনজি তে আপলোড করা যাবে। ওটা ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট আপলোড হচ্ছে, তো আমরা ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট আনবো না। এই পোস্টটা আমি আপাতত তোমাদের দেখানোর জন্য বানাচ্ছি, আমরা এখান থেকে কিছু ক্রিয়েটই করবো না, আমরা একটা পেজ বিল্ডার ইউজ করব, বিল্ডার ইউজ করে আমরা করব। তো বিল্ডারে অটোমেটিক ওয়েবপি আপলোড হবে, যদি আপলোড না হয় তখন সেটা আমরা এডিট করব। বাট অলওয়েজ আমাদেরকে ওয়েবপি করেই এই দেখো আমাকে একটা দেখো স্কোর দিয়েছে, ডেস্কটপ অ্যান্ড মোবাইল দুটোতেই আমাকে দেখো একটা স্কোর দিয়েছে, পারফরমেন্স স্কোর 66 আউট অফ 100, মোবাইলেও 64 আউট অফ 100। তো এবার কি কি আমি ইমপ্রুভ, যেমন কোনগুলো ভালো আছে, এসইও আরও বেটার করা যেতে পারে, এসইওতে 85 স্কোর আসছে, ঠিক
ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস এগুলো ঠিক আছে। এবার তুমি এখান থেকে দেখতে পাবে যে কি কি ইস্যু আছে। মিনিমাইজ মেন থ্রেড ওয়ার্ক, ঠিক আছে, 14.7 সেকেন্ড লেগেছে ওটা এক্সিকিউট হতে। তো এখানে কি কি আমরা করতে পারি সেগুলো আমাকে দেখাচ্ছে। কনসিডার রিডিউসিং দ্য টাইম স্পেন্ট পার্সিং, কম্পাইলিং অ্যান্ড এক্সিকিউটিং জেএস। ইউ মে ফাইন্ড ডেলিভারিং স্মলার জেএস পেলোড হেল্প উইথ দিস। ঠিক আছে, জেএস যত ব্রাউজারে ইউজ করবে ওয়েবসাইটে তত ওয়েবসাইট স্লো হবে। রিডিউস জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন টাইম 8.5 সেকেন্ড, জেএস অনেক টাইম খেয়েছে ওয়েবসাইটটা, সেইগুলো আমাকে এই যে সিডিএন, গুগলের সিডিএন পিডিএন আছে, এইগুলোতে অনেক টাইম খেয়েছে। রিডিউস আনইউজ সিএসএস, ঠিক আছে, ও আমাকে সাজেস্ট করছে কি কি আমি আরো ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে একটা সিএসএস ফাইল আছে, এই ফাইলের লিঙ্কগুলোও দিয়ে দেয়, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসে বানানো তো আমাকে পুরো ফাইলের লিঙ্কটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, যে আমি কিভাবে সিএসএস ফাইল, যেমন এটা এখন কারেন্ট সাইজ আছে 122, যেটাকে আমি কম্প্রেস করে 113 করতে পারবো। ঠিক আছে, এটার সাইজ আছে 12.3, এটাকেও আমি কম্প্রেস করে 11.6 করতে পারবো। রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্টগুলো সব পেজে লাগছে না সেগুলোকে কমাতে হবে। তো এরকম করে ও একটা রিপোর্ট জেনারেট করে এই যে ওয়েবসাইটটা কিরকম ভাবে লোড হয়েছে ফ্রেম বাই ফ্রেম ও আমাকে দিয়েছে। ঠিক আছে, তো এটাই স্কোর ও আমাকে দিয়েছে। যেমন ডেস্কটপে ঠিকই আছে, কোর ওয়েব ভাইটাল পাস হয়ে গেছে যেগুলো যেগুলো দরকার ছিল, বাট ফোনে দেখো ফেল দেখাচ্ছে। তো আমি কি কি ইমপ্রুভ, যেমন এইটা ফেল দেখাচ্ছে, তো কি কি ফেল দেখাচ্ছে, কি কি আমি তার ইমপ্রুভ করতে পারবো, সেইগুলোতে তুমি যদি যাও তাহলে ও তোমাকে ওর সলিউশনগুলো বলে দেবে। বুঝতে পেরেছো যে আমি কিভাবে আরো pre-connection, more than 4 pre-connect connection were found, there should be used and only to the most important origin. Pre-connector মানে হচ্ছে, এটা আমি ডিসকাস করবো পরে। pre-connect, স্টার্ট হওয়ার আগে কানেক্ট হয়ে যাচ্ছে। yes, কোনগুলো বলো তো pre-connect থাকে জানো? স্যার এইচটিএমএল এ যেমন মানে উপরে যে লিংকে যেগুলো আমরা করি, হ্যাঁ, ওর মধ্যে দেখবে ফন্ট গুলো থাকে। গুগলের ফন্টের লিঙ্কটা যখন আমরা তুলছি না, ওই ফন্টের যে মেন সিএসএস টা থাকে সিডিএন এর উপরেই দেখবে একটা গুগল দুটো লিঙ্ক দেয় ফন্টের, দেখবে উপরে একটা প্রি-কানেক্ট বলে একটা ট্যাগ চালানো থাকে ওই ফন্টের লিঙ্কের মধ্যে, প্রি-কানেক্ট বলে লেখা থাকে, মানে ওয়েবসাইট লোড হওয়ার আগে ফন্টটা লোড হবে তারপর ওয়েবসাইটটা খুলবে। তো এবার এখানে মোর দ্যান 4 প্রি-কানেক্ট ইউজ করা আছে, মানে আগে ওরা ডাউনলোড হবে তারপর ওয়েবসাইট খুলবে, তাহলে ফোনের জন্য এটা ব্যাড ইমপ্রেশন পড়ছে। ঠিক আছে, তো ওটাই বলছে আমাকে যে প্রি-কানেক্ট বেশি ইউজ করা আছে, আরো কোথায় কোথায় আমি করতে পারবো কম, সেইগুলো আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, ইমেজে দেখো কোনো প্রবলেম নেই, ইমেজ আই থিঙ্ক সবই ওয়েবপি ইউজ হয়েছে, না হলে ইমেজ আমাকে শো করতো ওয়েবপি ইউজ করার জন্য, আই থিঙ্ক ইউজ করা হয়েছে, আর না হলে অনেক স্মল সাইজের ইমেজ ইউজ করা হয়েছে। পিএনজি আছে, পিএনজিতে খুব একটা প্রবলেম হয় না। ইমেজ বাগেরা বেশি নেই দেখো, ওই জন্য আমাকে এইগুলো চেক করতে হবে, এইগুলো কিসে আছে, এইগুলো আই থিঙ্ক পিএনজিতে আছে, পিএনজি আছে। ঠিক আছে, পিএনজিতে অতটা ইস্যু হয় না, কিন্তু জেপিজি ফেপিজি থাকলে তখন প্রবলেম করে। এইগুলো দেখুন, যেমন দেখো কম্প্রেস করা সব, আমি জানি না তোমরা বুঝতে পারছো না, দেখো কোয়ালিটি অনেক লস হয়ে গেছে, দেখতে পাচ্ছ, হেজি আছে। এটা কেন হয়েছে, কারণ এটা জেপিজি আছে, জেপিজি থাকা অবস্থায় একে কম্প্রেস করে আপলোড করা হয়েছে, মানে জেপিজিটাকে কম্প্রেস করা হয়েছে। জেপিজি যদি তুমি কম্প্রেস করার চেষ্টা করো তাহলে এরকম হেজি হবে, ওই জন্য আমরা ওয়েবপিতে করি। ওয়েবপিকে যদি আমি কম্প্রেস করি ও কোয়ালিটি ধরে রাখবে কিন্তু কম্প্রেস হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট জেপিজিকে যদি কম্প্রেস করে এরকম হয়ে যাবে, এইসব প্রবলেমগুলো থাকে। তো যাই হোক, পেজ স্পিড আমি ডিসকাস করে দিলাম, তোমরা তোমাদের যেসব গিটহাবের লিঙ্কগুলো আছে, এটা কিসে বানানো আছে পেজ স্প্রেডটা? গুগলের এটা মানে কিসে বানিয়েছে স্যার? এটা কোডিং করে বানানো, তো ইয়ে করা আছে তোমার ব্যাকএন্ড ফ্যাকএন্ড দিয়ে বানানো আছে, গুগল বানিয়েছে, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ওরাই জানে। ঠিক আছে, তো এটাতে তোমরা তোমাদের লিঙ্কগুলো ফেলে তোমরা অ্যানালাইজ করতে পারবে যে কোথায় কিরকম রিপোর্ট আসছে, আমরা
সেই সাইটগুলো কিভাবে ইমপ্রুভ করতে হবে, এটা সব থেকে বেশি দরকার। এইচটিএমএল দিয়ে করলে অত প্রবলেম হয় না, কাস্টম কোডিং করা থাকলে ওগুলোকে আমরা কম্প্রেস করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট প্রচুর প্রবলেম করে। তো তখন কনস্ট্যান্টলি আমাদের পেজ স্পিডে গিয়ে অ্যানালাইজ করে করে দেখতে হবে, স্যার এটা কারণ ক্লায়েন্টকে এখানে সব গুড দেখাতে হবে, মানে এই যে ফেল্ড হয়ে যাচ্ছে এটা ক্লায়েন্ট নেবে না। যেসব ক্লায়েন্ট একটু ঝামেলার হয় না, যারা জানে এসব জিনিসপত্র, তারা ওয়েবসাইটের লিঙ্ক এইখানে গিয়ে ফেলে চেক করবে যে আমার ওয়েবসাইটটা মোবাইল ডিভাইস অ্যান্ড ডেস্কটপ ডিভাইসের জন্য পারফেক্ট কিনা। কম্প্রেস কিভাবে করবো সিএসএস ফাইলগুলো? ওইটার টেকনিক আছে, যেমন আপনি ফটোটা করলেন, যেরকম ফটো করলাম ওরকম ওয়ার্ডপ্রেসের টেকনোলজি আলাদাভাবে আমরা কম্প্রেস করি, আর নর্মাল এইচটিএমএল সিএসএস মানে হ্যান্ড কোডিং যদি করো সেটা আলাদা প্রসেসে কম্প্রেস করি। মিনিফাইড করে দিতে হবে সিএসএস গুলোকে, জানো মিনিফাইড করা? হ্যাঁ স্যার, মিনিফাইড করতে হবে, কিভাবে করতে হয়? ওই স্যার ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে পেস্ট মারলে যত স্পেসিং আছে সব রিডিউস করে দেয়। হ্যাঁ, স্পেসিং গুলো রিডিউস করে দেয়, সেরকম সিএসএস গুলো মিনিফাইড করতে হবে, এইচটিএমএল মিনিফাইড করে দিতে হবে, মানে এক লাইনে চলে আসবে দেখবে। টেলউইন দিয়ে ওখানে আমরা দেখা হ্যাঁ হ্যাঁ, সব এক লাইনে চলে আসবে। তো ওরকম ভাবে তুমি 10-12 কেবি 15 কেবি সেভ করতে পারবে। ওয়েবসাইটের ইমেজগুলো ওয়েব পিতে সেভ করতে হবে, তাহলে আরো দেখবে তোমার সাইজ কমে গেল। ফোল্ডার, মেইন যে ফোল্ডারটা হচ্ছে, ওই ফোল্ডারের সাইজ তুমি যত কমাতে পারবে তত তোমার ওয়েবসাইট ফাস্ট খুলবে। চলো আমি ওই প্যানেলটা আবার যাই। এখানে ওই জন্যই ও আমাকে আপলোড করতে দিচ্ছে না, জানি না, দেওয়া তো উচিত, কেন ব্লক করছে? দ্য ওয়েব সার্ভার ক্যান নট জেনারেট রেসপন্স ইমেজেস ফর দিস ইমেজ কম্পোনেন্ট। দাঁড়াতে এই ইররটা একবার দেখি আমি। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ইচ অ্যান্ড এভরিডে আপডেট দেয়, ইচ অ্যান্ড এভরিডে ওরা নতুন নতুন জিনিস পুশ করে, এটাই সমস্যা। চ্যাট জিপিটি ইউজ করো জিপিটি, এইচটিএমএল কোড করে নিয়ে আসো নাকি ওখান থেকে? আগে স্যার ভুলভাল দিত। এখন ঠিকঠাক দেয়? আইডিয়া তুলতে সুবিধা হয়। আইডিয়া কিসের আইডিয়া? মানে যদি কি বলবো, কিছু টাইপের যদি অ্যানিমেশন গুলো বুঝতে না পারা যায় ঠিক করে, কোনটা কিরকম মানে ইউজ হবে, তো সেখান থেকে চলে আসে, মানে কিছু কিছু কমপ্লেক্স দিয়ে দেয়, সেটাকে আবার রিসার্চ করে দিয়ে নিজের মতো করে করলে সুবিধা হয়। Website cannot generate response. আচ্ছা, এই সার্ভার মেমোরিটা জানতাম এই প্রবলেমটা থাকে। একটা লিমিট থাকে ওয়ার্ডপ্রেসে আপলোড করার বাই ডিফল্ট, তো ওটাকে বাড়ানো যায়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি।
এর মধ্যে একটা ফাইল আছে। হিস্ট্রি অ্যাক্সেস ফাইলটা हम लोग इसमें काम कर रहे हैं এই যে এইচটি অ্যাক্সেস এটাকে পেন উইথ আচ্ছা দুটো দিয়েছে আমাকে। পিএইচপির একটা ডিপেন্ডেন্সি থাকে, মানে পিএইচপি থেকে একটা তুমি বাড়াতে পারো, ঠিক আছে? একটা এইচটি অ্যাক্সেসের মধ্যে কি করতে হবে, একটা php.ini তে গিয়ে অ্যাপ্লিকেশন জ্যাম php.ini এটা দরকার পড়বে তোমাদের, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ইনক্রিজ করতে হবেই। ফাইলটা কোথায় আছে? আচ্ছা, ডাইরেক্ট অ্যাড্রেস বারে গিয়ে মেরে খুলে নেবে। সেখানে দুটো জিনিস আমার লাগবে। ওয়ার্ডপ্রেসে 40 এমবির বেশি ফাইল আপলোড করতে দেয় না বাই ডিফল্ট। এই যে 40 এমবি রেস্ট্রিক্ট করা আছে। আপলোড ম্যাক্স ফাইল সাইজ 40 এমবি, মানে 40 এমবি বেশি যদি কোনো ফাইলও ও দেয় না। তুমি যদি মিডিয়াতে যাও, মিডিয়াতে গেলে দেখতে পাবে ম্যাক্সিমাম আপলোড সাইজ 40 এমবি। মানে পার আইটেম পার পোস্ট, পার পোস্ট না, তুমি যদি কিছু আপলোড করতে ইমেজ ভিডিও
মানে 40 এমবির বেশি ও কিছু নেবেই না, কোনো থিম কোনো এনিথিং। তুমি ওয়ার্ডপ্রেসে যদি আপলোড করতে চাও, টোটাল পুরো ওয়েব পেজটা। পুরো ওয়েব পেজটা না, তুমি ধরো সিলেক্ট করে স্পেসিফিক একটা ফাইল এখানে আপলোড আচ্ছা। করতে চাও, সেটার ম্যাক্সিমাম সাইজ 40 এমবি, তো সেটা এখানে বাড়ানো যায়। জাস্ট বাড়িয়ে দাও, আপাতত 256 দিয়েছে, করে দাও 256। তুমি যত করতে চাই 512 করে দিলাম, এফ 1024, এইটা ইনক্রিজ করো। আচ্ছা, আপাতত সব এখন 256 এই রেখে, অনেক সময় আবার ক্র্যাশ করে যেতে পারে বেশি দিলে। দেখবো ওখানে চেঞ্জ হয়ে গেছে। এটা পোস্ট ম্যাক্স সাইজ, মেমোরি লিমিট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মেমোরি লিমিট 512। ফাইভ টুয়েলভ আছে। ম্যাক্স এক্সিকিউশন টাইম 120 আছে, এটা 300 করে দাও। and max input time, but here দিয়ে সেভ। এবার আমি ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি একবার রিলোড করি, এইটা চেঞ্জ হওয়া উচিত। ঠিক আছে, সেখানে আর একটা এইচটি অ্যাক্সেস এর মধ্যে ফেলো তো এটা। এইচটি অ্যাক্সেস ফাইলটা আমার ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে আছে। ওয়ার্ডপ্রেস হলো এবার? বুঝতে পারলে? এইটা জাস্ট ফেলে দেবে এইচটি অ্যাক্সেস এর মধ্যে, দুটো লাগবে, একটা এইটা আর একটা php.ini তে। এইটা করলেই হয়ে যাবে। কোডটা আমি দিয়ে দিচ্ছি। স্যার, আমরা যখন কোনো প্রজেক্টের উপর কাজ করব ইন ফিউচার ওয়ার্ডপ্রেস নিয়ে, তো তখনও কি আমাদের এটা করতে হবে? হ্যাঁ, ফাইল সাইজ আমাদের ইনক্রিজ করার জন্য এই জিনিসটা আমাদের এই কমেন্টটা ফেলতে হবে এইচটি অ্যাক্সেস ফাইলে। इमेज हम लोग अगर अपलोड करेंगे तो ऑटोमेटिकली इमेज लाइब्रेरी अपडेट हो जाएगा। अभी तक कोई इमेज अपलोड नहीं हुआ। तो अच्छा, PHP কোনো ইস্যু, আই থিঙ্ক।
ঠিক আছে, আপাতত পাবলিশ করে দিচ্ছি আমি। একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। এলিমেন্টর ইউজ করে স্যার এলিমেন্টের যখন আমরা ইউজ করবো হয়ে যাবে। ইউজ করেছো এলিমেন্টটা তুমি? ইউটিউব থেকে just ব্লক আমি ডিলিট করে দিচ্ছি। তুমি এখান থেকে ফন্ট সাইজ ফাইজ স্মল মিডিয়াম যেমন তোমার চাই করতে পারো। স্যার ফটো তো আপলোডই হলো না। ফটো এখানে গ্লিচ হচ্ছে। আমরা এইটা ওয়ার্ডপ্রেসের এটা লোকাল হোস্টে এই প্রবলেমগুলো হয়, বুঝলে? আমরা যখন সার্ভারে করবো এই এররগুলো হবে না। দেখি এবার হোম পেজে যাই। হয়েছে, ব্লগ একটা আপডেট হয়ে গেছে। তোমরা একবার করে দেখো তোমরা সেম এররটা খাচ্ছ নাকি, তারপর আমি দেখে দেবো। তো আমি ওটা অ্যাডমিনিস্ট্রেটরের এন্ড থেকে করেছি। এবার আমি এটা আছি অথারে, এখানে ক্লিক করলে আমি দেখাবো এই যে রোলটা আমার অথার আছে। দেখো এখানে কিন্তু আমি যদি পোস্টে যাই, ওই পোস্টটা তো আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি কি করতে পারবো, শুধু শুধু ভিউ করতে পারবো, মানে পোস্টটা শুধু খুলবে, আমি কিন্তু এডিট করতে পারবো না। ক্লিয়ার? তো অথারের রোল আরো লিমিটেড, মানে অথার কারোর পোস্ট এডিট বা দেখতে পারবে না। কিন্তু এটাই যদি আমি দেখো অথারেরটা লগ আউট করে আমি যদি এডিটরের অ্যাক্সেস দিয়ে লগ ইন করি, 2 3 4, এই যে এখানে দেখাচ্ছে ওয়ান পোস্ট অ্যাট এ গ্ল্যান্সে, দেখতে পাচ্ছ? অ্যাডমিন ইজ কারেন্টলি এডিটিং, ওই জন্য এটা লক হয়ে আছে। অ্যাডমিনের ওখান থেকে আমি যে লগ আউট মেরে দেবো, এই লগ আউট মেরে দেবো, সমস্ত সেশন আমার ডিস্ট্রয় হয়ে যাবে। এবার আমি যদি এখানে আসি, এবার আমি যদি এটা যাই, দেখো এ কিন্তু আমাকে এখানে এডিট করার অপশন, অ্যাজ এ এডিটর আমি এডিট করতে পারবো। আমি যদি চাই ডিলিটও করতে পারবো যদি আমার মনে হয়। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তো? তুমি এরকম ভাবে রোলস সেট করতে পারবে যে কাকে তুমি কিরকম অ্যাক্সেস দিতে চাও। স্যার এডিটর রোল দিয়ে আপলোড করা যাবে না? হ্যাঁ, এডিটর সব করতে পারবে, দ্যাট পোস্ট। একবার চেক করে দেখুন না স্যার। এডিটর আর অথরের, এডিটর আর অ্যাডমিনের, এডিটর আর অ্যাডমিনের অনেক ডিফারেন্স। তুমি অ্যাডমিনে দেখো অনেক অপশন, এখানে এডিটর কাউকে অ্যাক্সেস দিতে পারবে না। না আমি ইউজার, বলছি এডিটর দিয়ে আপলোডটা হয় নাকি? আচ্ছা সেটা, হ্যাঁ সেটা দেখা যেতে পারে। হবে না যদি ওটা দিয়ে না হয়, এরর খাচ্ছে মানে কোথাও একটা ইস্যু পিএইচপিতে বা কোথাও একটা আছে, ওই জন্য আপলোড করতে দিচ্ছে না, লোকাল সার্ভারে প্রবলেম করছে। এটা আমরা যখন অনলাইন সার্ভারে কাজ করবো, মানে রিয়েল সার্ভারে, তখন এইসব প্রবলেম হবে না। স্যার এই লোকাল সার্ভারে এই ফটোটা রেসপন্সিভে আনতে পারবে না, ওই জন্য প্রবলেম করছে। এই জন্যই প্রবলেম করছে। ও আচ্ছা,
এইটা একটা ইস্যু হতে পারে অনেক সময়। এই ইস্যুটা আমি দেখি, যেহেতু আমরা পিএইচপি আইএনআই ফাইল চেঞ্জ করেছি, তো ইয়েটাকে সার্ভারটাকে একবার রিস্টার্ট করতে হয়, ওই জ্যাম সার্ভারটাকে। এটাকে একবার স্টপ স্টপ, একবার রিফ্রেশ, দেন এগেইন স্টার্ট। এইবার একবার দেখি, ব্রাউজার ক্লোজ করে দিই। স্যার অ্যাডমিন না, এডিটর। না, এটাতে অ্যাডমিন করি, আর একটাতে এডিটর করি। আচ্ছা, ওই এক্সিস্টিং পোস্টটাকে এডিট করি। এডিট, তাও দিচ্ছে না। এমনি একটা ইমেজ ডাউনলোড করি তো দেখি। করতে দিচ্ছে না এখান থেকে, ওয়ার্ডপ্রেসের যে এখান থেকে লোকালে করতেই দিচ্ছে না।
পেজ বিল্ডার যখন ইউজ করবো এটা সলভ হয়ে যাবে। তো লোকালে করছি, তো লোকাল পিএইচপির সাথে কিছু একটা ওর কনফ্লিক্ট হচ্ছে, ওই জন্যই করতে দিচ্ছে না আমাদের। যাই হোক, আমাদের রোল ওয়ার্ডপ্রেসে ইউজার রোলের আইডিয়াটা সবার ক্লিয়ার হয়েছে তো? काके আমি কিরকম অ্যাক্সেস দিতে চাই, किसको मैं कैसा एक्सेस देना चाहता हूँ, उसके रिगार्डिंग तुम लोग यूजर रोल सेट कर सकते हो, ठीक है। नेक्स्ट, तो ये जैसे मैंने एक पोस्ट क्रिएट किया था, वैसे ही हम लोग एक पेज भी क्रिएट, वैसे ही हम लोग पेज भी क्रिएट कर सकते हैं। पेज और पोस्ट में डिफरेंस है कि पेज एक कंप्लीट वेब पेज है और पोस्ट क्या है, वेब पेज के अंदर छोटा छोटा पोस्ट रहेगा, ठीक है। दैट इज द डिफरेंस बिटवीन पेज एंड पोस्ट, क्लियर। पेज माने হচ্ছে কমপ্লিট একটা ওয়েবসাইট, ওয়েব পেজ, ফর এক্সাম্পল ব্লগ পেজ হয়ে গেল, প্রোডাক্ট পেজ হয়ে গেল। আর পোস্ট মানে হচ্ছে পার্টিকুলার সিঙ্গেল একটা পোস্ট, ঠিক আছে। এটাই পোস্ট আর পেজের মধ্যে মেইন ডিফারেন্স। স্যার ব্লগসও কি পোস্টের মধ্যে পড়ে? পোস্টের মধ্যে পড়ে, আচ্ছা, ব্লগ সব পোস্টের মধ্যে পড়ে। আমি এক্সিস্টিং পোস্টটাকে আবার এডিট করে দিচ্ছি। আচ্ছা, এটা এখন যেহেতু এডিটরের থেকে এডিটিং মোডে ছিল, এটা একটা টাইম সেট করা আছে, ওই টাইমিং পর্যন্ত এটা লক থাকবে, তারপর আনলক হবে, যেহেতু এডিটরের অ্যাক্সেস দিয়ে গিয়ে আমি এডিট করছিলাম। ক্লিয়ার হয়েছে সবার? ইউজার রোল, পেজ, পোস্ট, ঠিক আছে। আচ্ছা, नेक्स्ट जो ऑप्शनটা নিয়ে আমরা डिस्कस করব, दैट इज अपीयरेंस। अब अपीयरेंस के अंडर देखो दो ऑप्शन अभी शो कर रहे हैं, थीम्स एंड एडिटर। अगर हम लोग फॉर एग्जांपल हम लोग थीम्स पे जाते हैं, तो यहाँ पर अभी कौन सा थीम हम लोगों का एक्टिव है वो शो करेगा, ठीक है। जैसे अभी देखो ये 3 थीम बाय डिफॉल्ट रहता है, तुम जब वर्डप्रेस फ्रेश इंस्टॉल करोगे तो ये 3 थीम रहता है, तो एग्जिस्ट ये सब नहीं चाहिए, एक डिफॉल्ट थीम रखना, बाद बाकी जो 2 है उसको डिलीट कर देना, ठीक है। अब हम लोग थीम इंस्टॉल भी कर सकते हैं, ऐड थीम। तो ऐड थीम पे जाओगे तो वर्डप्रेस का जो थीम गैलरी है वो ओपन हो जाएगा, क्लियर। फॉर एग्जांपल मैं कोई भी थीम इंस्टॉल करता हूँ, फॉर एग्जांपल স্যার অ্যাস্ট্রাই বেটার ছিল। কেন বলো তো? অ্যাস্ট্রা অনেকে ইউজ করে, আমি দেখেছি। ইউজ করে অনেকে, কিন্তু কেন বেটার? সিম্পলিসিটির মধ্যে বেটার আর কি। হ্যাঁ, তুমি যদি স্ক্র্যাচ থেকে তুমি বিল্ড করো তাহলে ওটা বেটার। এবার ওয়ার্ডপ্রেসে দেখো 2 ধরনের থিম পাওয়া যায়। একটা হচ্ছে তুমি পুরো একটা রেডি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারো, তুমি শুধু তার কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবে, মানে তোমাকে ধরো পুরো ফুল রেডি একটা ওয়েবসাইট তোমায় দিয়ে দেওয়া হলো, সেই রকমও থিম পাওয়া যায়। আর তুমি যদি বলো না আমি স্ক্র্যাচ থেকে ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েট করব, ফর এক্সাম্পল আমি দেখি এটা ইনস্টল করি। স্যার তো যে- এখানে যা থিম আছে তার বাইরে থেকে কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে এখানে হ্যাঁ, করতে পারো থিম ডাউনলোড, ফাইল আপলোড করে, তাই তো? একদম। তুমি প্রিমিয়াম থিম ডাউনলোড করতে পারো, ফর এক্সাম্পল তোমরা যদি থিম ফরেস্টে যাও, থিম ফরেস্ট বেসিক্যালি ওয়েবসাইট সেল করে। ফর এক্সাম্পল এই থিমটা ধরো তোমার দরকার, জানি না এটা পাওয়া যাবে কিনা দেখতে হবে। এই থিমটার নাম হচ্ছে এটা সিয়া কেয়ার। তো একটা ওয়েবসাইট আছে যেখানে এই প্রিমিয়াম থিমগুলোর ট্র্যাক টাইপের জিনিসপত্র পাওয়া যায়, সেটা হচ্ছে জিপিএল অ্যাস্ট্রা, এই ওয়েবসাইটটা। এইখানে ওয়ার্ডপ্রেসের যে সমস্ত প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন আছে সেইগুলো তুমি এখানে ফ্রিতে পাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি এখানে থিমসে চলে যাই, যে ডাব্লিউপি থিমস,
তুমি ওই থিমটা দিয়ে সার্চ করো, কি এর নাম ছিল, CIYA, মানে নেই থাকলে এখানে দেখো মোটামুটি অলমোস্ট সবই থিম থাকে। এই থিমগুলো নিয়ে যদি তুমি ইয়েতে সার্চ করো, যেমন এই যে ফ্রেশিও, দেখো একটা থিম ফরেস্ট আছে। FRESHIO, ফ্রেশিও, মানে তুমি থিমগুলো কিরকম, এই দেখো এই থিমগুলো কিরকম তুমি দেখতে পাবে। এবার অনেক সময় আমি অ্যাশটা নিয়ে কাজ করি না, আমি অনেক সময় এরকমও করি, অনেক রকমভাবে কাজ করা যায়। ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল আমি এই থিমটা ওপেন করি, দেখতে পাচ্ছ থিমটা, এইটা পুরো থিমটা আছে। নিচের দিকগুলো ঘেটে গেছে। যাই হোক, ফর এক্সাম্পল আমি ধরো এর কি কি পেজ আছে আমি এখান থেকে দেখতে পারি, উইশ লিস্ট পেজ, কার্ট পেজ। আমি যদি আবার হোমে যাই, অ্যান্ড আমি যদি এটাকে ইন্সপেক্ট করে আমি ধরো ফর এক্সাম্পল এর ফোন ভিউ চেক করব, যে ফোন ভিউতে এটা কিরকম আসবে, ন্যাপ বারটা ফোন ভিউতে এরকম আছে। তো আমার ধরো এটা ঠিকঠাক লাগলো, তো আমি কি করতে পারি, আমি এখান থেকে রিয়েল টাইম চেক করে আমি এখান থেকে এই থিমটা ডাউনলোড করে আপলোড করে দিতে পারি। এবার আমি যখন এলিমেন্টার ইউজ করব, হতেই পারে আমি এলিমেন্টার দিয়ে ন্যাপবার আর ফুটারটা আর বানালাম না, মানে হেডার আর ফুটারটাই বানালাম না। হেডার আর ফুটারটা আমরা দুরকম ভাবে ডিজাইন করতে পারি। এক, আমরা পুরো পেজটা নিজে স্ক্র্যাচ থেকে বানাতে পারি, ঠিক আছে, অথবা এরকম হতে পারে অনেক সময় আমরা এরকমও করি যে হেডার আর ফুটারটা আমি থিমের ইউজ করেছি, মানে যে থিম আমি ইনস্টল করেছি সেই থিমের আমি হেডার ফুটার ইউজ করেছি। বাট এটা খুব কম হয়, কারণ তোমাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেবে, তো তোমাকে হেডার ফুটার নিজেকেই বানাতে হবে। এটা তখনই হবে যখন তোমার কাছে কোনো ডিজাইন নেই, তুমি ডাইরেক্ট ওয়েবসাইট বানাচ্ছ, একদম নিজের প্রজেক্ট, কোনো ডিজাইন ফিজাইন কিছু নেই, তুমি একদম ডাইরেক্ট ইয়ে করছো, ডেভেলপমেন্ট করছো, তখন অনেক সময় ন্যাপবার আর ফুটারটা আমি আর বানালাম না, কারণ ওটা রেসপন্সিভ করতে হয়, স্ক্র্যাচ থেকে বানালে থিমেরটা পুরো রেডি থাকে, তো থিমের হেডার আর ফুটারটা ইউজ করে নেওয়া যায়। ওটা দেখিয়ে দেবো কোন প্রসেসে শুধু থিমের হেডার ফুটার ইউজ করলে, বাদ বাকি কন্টেন্ট তুমি পুরো নিজে ডিজাইন করলে, অথবা পুরো পেজ কিছুই তুমি ইউজ করলে না থিমের, তুমি পুরো নিজে ডিজাইন করলে, সেটাও হতে পারে। বাট যা কোনো কিছুই যদি ডাউনলোড করতে চাও, এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করতে হবে, GPL অ্যাস্ট্রা। এখানে ওয়ার্ডপ্রেসের সমস্ত, এটা তুমি প্র্যাকটিস পারপাসে করতে পারো, মানে ফর এক্সাম্পল সেই থিমটার কি কি ফিচার্স আছে তুমি দেখতে চাও, বা ওই প্লাগইনটার প্রিমিয়াম ফিচারগুলো কিভাবে কাজ করে তুমি দেখতে চাও, তখন তুমি GPL অ্যাস্ট্রা থেকে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন ডাউনলোড করে, কিছুই না, ওয়ার্ডপ্রেসে যাবো, আমি ওয়ার্ডপ্রেসে ফর এক্সাম্পল আমি একটা থিম ডাউনলোডই করি, WP থিমস,
ফর এক্সাম্পল ধরো এখানে লেখা আছে কোন থিমটা কিরকম। ফর এক্সাম্পল ধরো এই থিমটা, এইখানে এই থিমটার এই যে ভিউ অফিসিয়াল পেজ, এখানে দেখবে একদম ডাইরেক্ট থিম ফরেস্টের পেজের সাথে লিংক করা আছে, যেখানে গিয়ে তুমি লাইভ প্রিভিউ করে দেখতে পারবে যে ওই থিমটা কিরকম। তো এই থিমটা ধরো আমি চাই, তো আমি কি করব, ডাউনলোড 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 ডাউনলোড। আচ্ছা এটা দিয়ে আই থিঙ্ক এটা লগ ইন করতে হবে। লগ ইন ছাড়া তো আমি ডাউনলোড করা যেত, ডাউনলোড করতে দিচ্ছি না কেন? এটা তো খুলে গেল, ওটা খুলছে না কেন? ওটা পুরোপুরি তাহলে ফ্রি নেই, এখানে আবার কিছু গল্প আছে এই ওয়েবসাইটটা। স্যার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের থিমস থেকে যে এলিমেন্টর গুলো ডাউনলোড হয় ওখানেও তো ফ্রি আছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এলিমেন্টার ডাউনলোড হবে, এলিমেন্টার প্রো হবে না। প্রো হবে না, বাট ওখানে অনেক ফ্রি আছে, এটাই বলছি। এলিমেন্টার প্রো যদি ডাউনলোড করতে হয় তাহলে তোমায় এখান থেকে করতে হবে, জিপিএল এক্সট্রা থেকে। জিপিএল আসছে থেকে। বাট এটা আমি বারবার বলছি, এটা প্র্যাকটিস পারপাসে ইউজ করবে, যখন অফিসিয়াল কোনো ওয়েবসাইট বানাবে ফুল ফ্লেজার, তখন কিন্তু এই ক্র্যাক ফাইল এসব ভুলভাল জায়গা থেকে ডাউনলোড করে তুমি রিয়েল ওয়েবসাইটে চালাচ্ছ, চলবে না, কিন্তু প্রাইভেসি। হ্যাঁ সেটা অবশ্যই, তখন ক্র্যাক ফাইল ইউজ করা যাবে না। তখন ক্র্যাক ফাইল ইউজ করা যাবে না। এলিমেন্টার প্রো যদি লাগে তখন তোমায় কিনতে হবে, কারণ পেমেন্ট ইন্টিগ্রেশন থাকবে, সেক্ষেত্রে এইসব যেটা লিক হয় এগুলো প্র্যাকটিসের জন্য ঠিক আছে। ঠিক আছে, তো আমি সাইটটা বলে রাখলাম প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে। বা তুমি দেখতে চাও একবার প্রিমিয়াম ভার্সনটা কিরকম কাজ করছে, সেক্ষেত্রে ঠিক আছে। তো আমি এই যে আমরা যেমন এই থিমটা আমার ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভও হয়ে গেছে। এবার আমি যদি একবার রিয়েল টাইমে গিয়ে সাইটটা ভিজিট করে দেখো, আমার সাইটের লুক অ্যান্ড ফিল পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো থিমটা উইথ কন্টেন্ট দেখো আমার সাইটে ইনস্টল হয়ে গেছে। এবার আমি যদি চাই, এটা স্যাসের ইয়ে ইনস্টল হয়ে গেছে। স্যাস ওয়েবসাইট জানো তো, সফটওয়্যার এজ এ সার্ভিস, ঠিক আছে। তো স্যাসের একটা থিম ইনস্টল হয়েছে। এবার যদি আমি এটাকে কাস্টমাইজ করতে চাই, ফর এক্সাম্পল, তো আমি এখানে যাব, এটাকে একবার লোড করো, অ্যাপিয়ারেন্স এডিটার, বা থিমস থেকেও তুমি যেতে পারো, এখানেই তুমি পাবে কাস্টমাইজ, হয়ে গেল। এবার তুমি এখান থেকে যা যা কাস্টমাইজ করতে চাও সেগুলোকে সিলেক্ট করো। তুমি টেক্সট চেঞ্জ করতে চাও, তুমি তোমার টেক্সট এখানে টাইপ করে দিয়ে দাও, দিয়ে আপডেট করো, সেভ, এখানে আসো, রিলোড, ডান। বুঝতে পারলে? এগুলো হচ্ছে চটজলদির কাজ। মানে তোমার এক্ষুনি কেউ বললো একটা ওয়েবসাইট চাই একদিনে, আনরিয়েলিস্টিক কথাবার্তা, একদিনে হয় নাকি ওয়েবসাইট? কিন্তু তারা তো জানে না, ওয়েবসাইট খায় না, মাথায় দেয়। তো তখন এইসব গোজাতাপ্তি কাজ করা হয়। থিম কদিনের টাইম দেয় তো একটা ক্লায়েন্ট? প্রফেশনাল ক্লায়েন্ট তো অবভিয়াসলি মিনিমাম, না স্টার্টিং আমরা যখন মানে প্রোডাকশনে যাব। হ্যাঁ তুমি ভালো টাইম হবে, তোমাকে একদিনে একটা পেজ রেডি করতে হবে, ওয়ান ডে, 1 উইক পুরো লাগবে মানে। হ্যাঁ মোটামুটি ধরো 6-7, হ্যাঁ 1 উইকে তোমার একটা পুরো ওয়েবসাইট তোমার ফুল ফ্লেজার নেমে যাবে ওয়ার্ডপ্রেস। সেটা যদি তুমি কাস্টম করতে যাও, সেটা ডবল ট্রিপল টাইম লেগে যাবে। তো ক্লিয়ার হলো জিনিসটা?
যে থিমস কিভাবে কাজ করে, মানে আমি একটা করে থিম ইনস্টল করব, কাজ শেষ। আমি থিমের মধ্যে গিয়ে, হ্যাঁ, এবার কিছু কিছু থিম থাকে, যেমন এই থিমটা উইথ কন্টেন্ট চলে এসছে, কিছু কিছু থিম থাকে আবার কন্টেন্ট দেয় না, তখন ওগুলোকে আবার কিনতে হয়। মানে এই যে যেমন কার্ড ফার্ট সমস্ত কিছু বানিয়ে ইচ অ্যান্ড এভরিথিং রেডি হয়ে চলে এসছে, আমি জাস্ট চেঞ্জ করব, ডেটাগুলো চেঞ্জ করব, আমার কাজ শেষ। কোনো ধরো একটা স্টার্ট আপ, ধরো সে ওয়েবসাইট বানাতে শুরু করেছে, ইজিলি আমরা সেটাকে, এই থিমটাকে তার সেই স্টার্ট আপে ইউজ করতে পারি। কোনো একটা ওয়েব কোম্পানি ধরো নিউ স্টার্ট হয়েছে, ইজিলি স্টার্ট করা যেতে পারে বেসিক একটা। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওই জন্য লোকে প্রচুর ফ্রিল্যান্সিং করে। তুমি দেখবে যারা ফ্রিল্যান্সার আছে, কারণ তোমাকে স্টার্ট আপ ফার্ট আপ ওয়েবসাইট বানানোর জন্য বেশি টাকা পয়সা দেয় না, খুব জোর হলে তোমাকে হয়তো 10,000, 12,000, 15,000 টাকা দেবে। সেক্ষেত্রে কাস্টম কোড করে, রেসপন্সিভ করে ডিজাইন কে করবে তখন আবার? ঠিক আছে, তখন তোমাকে একটা আবার ডিজাইনারকে নিতে হবে টিমে, যে ডিজাইন করে দেবে। আবার আমার ডোমেন হোস্টিং আছে, তার একটা খরচা আছে, তো তোমার হাতে তখন কিছুই থাকবে না। তো তখন তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে ইজিলি একটা থিম ডাউনলোড করে কাজ চালিয়ে দিতে পারবে। ক্লিয়ার? বাট আমরা এই থিমটা ইউজ করব না, আমরা স্ক্র্যাচ থেকে বানাবো। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম জিনিসটা। স্যার এই কোর্স সঙ্গে কটা প্রজেক্ট সাবমিট করতে হবে? বলে দেবো ওটা তোমাদের, জেনিফার ম্যাডাম তোমাদের মোস্ট প্রবাবলি আরএম আছে, তো বলে দেবো। তো আমি ডিলিট করে দিলাম ওটাকে। এবার আমরা একটা বেসিক থিম ইনস্টল করব, যেটাতে আমরা সব থেকে বেশি কাজ করি। যেমন ও বললো অ্যাস্ট্রা, তো এখানে অ্যাড থিম, অ্যাস্ট্রাও ইউজ করতে পারো, বা অনেক সময় হ্যালো এলিমেন্টের অনেকে ইউজ করে, এটাও করতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি ধরো হ্যালো এলিমেন্টেরটা আপাতত করছি। এই দুটো থিম সব থেকে বেশি ইউজ হয়, মানে একটা থিম তোমার লাগবেই, অ্যাক্টিভেট থাকতেই হবে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। তো আমি এখন দেখো হ্যালো এলিমেন্টারটা যেহেতু ইউজ করেছি, আমাকে এখন এলিমেন্টার ইনস্টল করতে বলছে। কিছুই নেই, খালি দেখো, শুধু ওই যে ব্লকটা বানিয়েছিলাম ওই ব্লকটা এসছে, ওয়েবসাইট আর কিচ্ছু নেই, মানে একদম ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওই জন্য যারা স্ক্র্যাচ থেকে, তুমি হয়তো তোমার যে কোনো ফিগমা ফাইল আছে, সেটা তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে পুরো বানাবে, তখন আমরা সব থেকে বেশি এই থিমটা অথবা আর একটা থিম ইউজ করি, ঠিক তার পাশেরটাই, এটা এক্সট্রা, দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, তো আমি এবার আমরা আসবো। এবার দেখো, যেই আমি এই হ্যালো এলিমেন্টের থিমটা ইনস্টল করেছি, অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখো অনেকগুলো অপশন এক্সট্রা এসছে, ডিজাইন এসছে, কাস্টমাইজ এসছে, মেনু বলে দেখো একটা অপশন এসছে, এতক্ষণ কিন্তু এটা ছিল না। মেনু অপশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অপশন। এই মেনু দিয়েই ওয়ার্ডপ্রেসের ন্যাপ বার ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, মেনু অপশনটা বাইরে দেখো, আমি অন্য একটা থিম লাগাবো, যেই চলে যাবে অ্যাপিয়ারেন্স থিম, হ্যালোটাতে মেনু ছিল না? হ্যালোটাতে মেনু ছিল। এই ডিফল্ট যে থিমটা ওয়ার্ডপ্রেস যখনই তুমি ইনস্টল করবে, যে থিমটা আছে ওটাতে মেনু থাকে না। দেখো, ওটাকে আমি অ্যাক্টিভেট করবো। দেখো অ্যাপিয়ারেন্সের আন্ডারে এখন দুটো অপশন, থিম আর এডিটার। বাট যেই আমি এটাকে অ্যাক্টিভেট করব, অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেবে কতগুলো অপশন আসবে, থিম, ডিজাইন, কাস্টমাইজ, মেনু, থিম ফাইল এডিট, এতগুলো অপশন এসছে। তো মেনু অপশনটা বাই ডিফল্ট আসে না, ওই জন্য আমরা হয় অ্যাস্ট্রা ইনস্টল করি অথবা হ্যালো এলিমেন্টার ইউজ করি মেনু অপশনটা আনার জন্য। কারণ এটা যদি অনই না হয়, আমার ওয়েবসাইটে যে মেন নেভিগেশন বার, সেই নেভিগেশন বারটা আমি বানাতেই পারবো না। হোম, অ্যাবাউট আস যেটা থাকবে আমার, ঠিক আছে, এই যে ডিসপ্লে, লোকেশন, হেডার, ফুটার, মানে এটা হচ্ছে মেন মেনু স্ট্রাকচার। এই মেনুটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যখন তুমি ইনস্টল করছো, ওটার সাথে যে থিম আসে, ওই থিমে ওটা থাকে না। ক্লিয়ার? ওটাকে হয় আলাদা করে এনেবেল করতে হয়, ওটাকে আলাদা করে এনেবেল করা যায়। ঠিক আছে, মেনু আলাদা করে এনেবেল করা যায়। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে আমি এই থিমটাতেই কাজ করব,
কিন্তু আমার এই মেনু অপশনটা এখানটায় চাই, কারণ আমি এই থিমেই কাজ করবো কিন্তু মেনুটা আমার লাগবে। তো ওটা তখন ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের একটা ফাইল থাকে function.php বলে, ঠিক আছে? এটা আমার মেন ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস, এর মধ্যে আমি ঢুকবো, এর মধ্যে wp কন্টেন্ট, এর মধ্যে থিম, যে থিমে কাজ করছো সেই থিমের মধ্যে ঢুকতে হবে। যেমন আমাদের এখন দুটো থিম ইনস্টল করেছে, অটোমেটিক্যালি দুটো ফোল্ডার শো করছে, হ্যালো এলিমেন্টার আর 2025, যেটা ডিফল্ট ইনস্টল ছিল। তো আমি যদি 2025-এ যাই তাহলে এর মধ্যে প্রত্যেকটা থিমের একটা করে ফোল্ডার তৈরি হয়, যত থিম তুমি ইনস্টল করবে, আর প্রত্যেকটা থিমের একটা এই ফাইল থাকে function.php ফোল্ডার ফাইল। এই function.php ফাইলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফাইল ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেসের কোনো সেটিংস যদি চেঞ্জ করতে হয় তখন আমরা এই function.php-তে গিয়ে আমরা জিনিসপত্র চেঞ্জ করে দিই। তো আমার যদি কোনো মেনু রেজিস্টার করতে হয়, তো আমরা এই function.php-তে গিয়ে একটা কোড ফেলে দেবো, মেনুটা চলে আসবে। দেখিয়ে দিই আমি। এটা যদি একদম কাস্টম কোড মানে ধরো তুমি HTML CSS এ কোড করেছো, সেই ওয়েবসাইটকে তুমি ওয়ার্ডপ্রেসে ঢোকাবে, সেটাও করা যায়। মানে ওয়ার্ডপ্রেসে বানাচ্ছ না, তুমি হাতে কোডিং করে পুরো একটা ওয়েবসাইট বানিয়েছো, ওয়েবসাইট বানিয়ে ওটাকে ওয়ার্ডপ্রেসে ঢোকাবে, তখন মেনুটাকে আলাদা করে আমাদেরকে রেজিস্টার করাতে হবে। স্যার এটা যদি কিছুটা হলো পিএইচপি জানতে হবে। বেসিক পিএইচপি জানলেই তুমি করে নিতে পারবে। এইটা একটা প্রসিডিওর আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি আপাতত। স্যার আগে ওই সার্ভার চালু করতে হবে। এইটুকুনি দিলেই তাহলে 173
এই ওয়েবসাইটটা খুলছে না কেন, এরকম খুলছে কেন? এই থিমটা আই থিঙ্ক মেনু তুলতেই দেবে না। ও আচ্ছা, দুটো দুটো হয়ে গেছে, ওই জন্যই পাচ্ছে। এলো মেনু, এই কোডটা ফেলতে হবে। এটা হচ্ছে মেনু রেজিস্টার করার কোড। তবে গিয়ে যে থিমের মধ্যে মেনু নেই সেই থিমের মধ্যে মেনু আসবে। যেমন এখানে ওই থিমটার মধ্যে দুটো অপশন ছিল, হেডার মেনু, ফুটার মেনু, অমুক তমুক ছিল। তো এখানে একটাই মেনু এসছে হেডার মেনু। তুমি যদি এখানে দু তিনটে মেনু চাও, হেডারে একটা আলাদা মেনু হবে, তাই তো হয়। হেডারে একটা আলাদা মেনু থাকে আর ফুটারে একটা আলাদা মেনু থাকে আমাদের। তো সেই রকম যদি দু তিনটে মেনু চাই তখন এইরকম ভাবেই রেজিস্টার করতে হবে। নাম দিয়ে দাও ফুটার মেনু, হেডার মেনু, ফুটার মেনু। এবার যেখানে এই মেনুটা আমি ডিসপ্লে করাতে চাই সেখানকার জন্য আমাকে একটা কোড দিয়েছে, এই যে ডিসপ্লে মেনু অন থিম। ওই জায়গাটায় গিয়ে আমাকে এই PHP কোডটা পেস্ট করতে হবে। তাহলে সেখানে গিয়ে হেডার মেনুটা দেখাবে, আর যেখানে গিয়ে আমি নামটা জাস্ট দিয়ে পেস্ট করতে হবে। হেডার মেনুর জন্য এটা আর ফুটার মেনুর জন্য এটা, মানে এই মিডিলের নামটা জাস্ট চেঞ্জ হবে। যে জায়গাটায় তুমি মেনুটা চাও রিফ্লেক্ট হোক তোমার HTML কোডের মধ্যে, তোমার থিমের মধ্যে, সেইখানে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে। আর প্রত্যেকটা থিমের header.php বলে একটা ফাইল থাকে, সেগুলো কোথায় দেখতে পাবো? সব PHP তে করা। থিম এডিটর, নর্মাল এডিটর খুলছে, এখানে থিম এডিটর থাকে। আমি এইটাই দেখাচ্ছে না, আমি অন্য একটা থিম ইনস্টল করলে দেখতে পাবে। অ্যাপিয়ারেন্স, থিম, এই যে থিম দেখো, এটা আমি এখানে দেখো থিম ফাইল এডিটর। এখানটায় যদি আমি ওই থিমটার মধ্যে কি কি ফাইল আছে সেগুলো আমি দেখতে পাবো। ওটাতেও দেখতে পাবো, ওটাতে এইখানটা মানে ওয়ার্ডপ্রেস থেকে দেখতে পাবো না। ওই 2025টা তো এরকম ডিফল্ট থিম, তাহলে আমাকে এইখানে গিয়ে এর মধ্যে পেস্ট করতে হবে। এর মধ্যে এই যে ইন্ডেক্স আছে, হোম আছে, দেখতে পাচ্ছ? আর যেখানে আমি মেনুটা চাই সেইখানে গিয়ে আমাকে পেস্ট করতে হবে। 2025 নিয়ে যদি আমি কাজ করি, যদিও আমরা ওটা নিয়ে কাজ করি না, ওগুলো আমরা কাস্টম HTML যখন করব তখন এইসব লাগে। তোমাদের কাস্টম HTML দরকার নেই। মানে কাস্টম HTML এর কোড আমি যদি ওয়ার্ডপ্রেসে সেট করি,
ওটা আমি পরে কোনো একদিন দেখি, ওটা আপাতত দরকার নেই, ঠিক আছে, মাথা নষ্ট হয়ে যাবে ওটা দেখে। তো আপাতত আমি এলিমেন্টারের একটা বেসিক থিম ইনস্টল করেছি, আর এবার আমি প্লাগইনসে যাব। খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অপশন প্লাগইন, ঠিক আছে। প্লাগইন অপশনটা দিয়ে কি হয়, মানে এটাকে ধরে নিতে পারো তুমি কিরকম বলো তো, ধরো এটাকে প্লে স্টোরের মতন তুমি কম্পেয়ার করতে পারো একদম। যদি আমি লেম্যান ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল তোমার ফোনে তুমি একটা পিডিএফ তোমাকে এক্ষুনি মার্জ করতে হবে, বা তোমাকে, আমরা অনেকেই করেছি যে স্ক্যান করে পিডিএফ করে আমাকে পাঠাতে হবে, হয়েছে না অনেক সময়, এগুলো আমরা করেছি। তার জন্য তোমরা বিভিন্ন রকম অ্যাপ ইউজ করেছো, ইনস্টল করে নিয়েছো সেই অ্যাপগুলো, সেই পিডিএফ গুলোকে আবার কম্বাইন করার জন্য আরেকটা অ্যাপ ইউজ করেছো হয়তো, যে কম্বাইন করে একটা সিঙ্গেল পিডিএফ দিল। মানে যা দরকার সেটা করার জন্য তোমরা অ্যাপ স্টোরে চলে যাও, গিয়ে সার্চ করো। সেই রকমই ওয়ার্ডপ্রেসে হচ্ছে প্লাগইনস। প্লাগইনস তোমাকে কি করবে, প্লাগইনস তোমাকে আরো তোমার ওয়েবসাইটকে মডিফিকেশন করার জন্য এক্সট্রা পাওয়ার তোমায় প্রোভাইড করবে, সেটা তোমার প্লাগইনসের থ্রু দিয়ে করতে হবে, ঠিক আছে। তুমি এবার অ্যাড প্লাগইন, ফার্স্ট আমরা যে প্লাগইনটা অ্যাড করব সেটা হচ্ছে এলিমেন্টার। ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, মানে অনেক অপশন চারিদিকে, এখানে ফাইল ওখানে ফাইল, ওটা ইউজ টু হতে একটু টাইম লাগবে, বাট ইউজ টু হয়ে গেলে কোনো অসুবিধা নেই। ফার্স্ট যে প্লাগইনটা আমরা ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে সেটা হচ্ছে এটা, কি লেখা আছে, এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার, মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। এগুলোকে বলা হয় পেজ বিল্ডার, ঠিক আছে। পেজ বিল্ডার মানে তোমার পেজ বিল্ড করতে এরা সাহায্য করবে। মানে কিরকম পেজ, মানে তোমার কাছে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা অ্যাজ ইট ইজ তুমি বানাতে চাও উইদাউট কোডিং, তখন তোমাকে এইরকম একটা পেজ বিল্ডার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এরকম পেজ বিল্ডার সব থেকে পপুলার যেটা, সেটা হচ্ছে এলিমেন্টার। কিভাবে বুঝতে পারি আমরা পপুলার, এখানে দেখবে কত ডাউনলোড হচ্ছে সেটা একটা শো করা থাকে, কোন প্লাগইন কোন অ্যাপ তুমি ইনস্টল করবে তার জন্য দেখবে আমরা অ্যাপের ডাউনলোড চেক করি, কত ডাউনলোড হয়েছে, বা রিভিউজ চেক করি, বা রেটিং চেক করি। সেরকমই এখানে অনেক রকম প্লাগইন থাকতে পারে, যে প্লাগইনগুলো হয়তো তোমার ওয়েবসাইটের জন্য হার্মফুল, ঠিক আছে। তুমি দেখে বুঝতে পারছো না, কিন্তু ও তোমার ওয়েবসাইটের ডেটাকে লিক করবে। কিভাবে বুঝবো সেটা ট্রাস্টেড কিনা, এই নাম্বার অফ ডাউনলোডস দেখে। দেখো এটা 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, 10 মিলিয়ন, ঠিক আছে। সবার দেখো এক এক রকমের ইনস্টলেশন আছে। কোনো যদি একদম নিউ প্লাগইন হয় তার ইনস্টলেশন একদম কম থাকবে, কেউ হয়তো ইনস্টলই করেনি, এগুলো দেখো অনেক কম ইনস্টলেশন, ঠিক আছে। এটা তো যেমন একদমই কম, 7000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন মাত্র, ঠিক আছে। তো ফার্স্ট আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করব, এলিমেন্টার, এটাকে বলা হয় পেজ বিল্ডার। এরকম এলিমেন্টার ছাড়াও আরো অনেক পেজ বিল্ডার আছে, ডিভি বলে একটা আছে, ডিআইভিআই, ওটাও একটা পেজ বিল্ডার, এলিমেন্টার একটা পেজ বিল্ডার। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটরটা, যেটা আমি এক্ষুনি ইউজ করছিলাম, টেক্সট লিখলাম, হেডিং লিখলাম, ওটাকে বলা হয় গুটেনবার্গ, গুটেনবার্গ এডিটর, ডিফল্ট যে এডিটরটা। ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট, কন্টিনিউ অ্যাজ গেস্ট, এগুলো সব স্কিপ করে দাও, স্কিপ স্কিপ স্কিপ। What do you include it? স্কিপ করে দাও সব। এই হচ্ছে এলিমেন্টারের ইউজার ইন্টারফেস, ঠিক আছে। এরকম টাইপের দেখতে, রাইট হ্যান্ড সাইডে প্যানেল আছে, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে তোমার ডিজাইন করার জায়গা, তুমি এখানে যা ডিজাইন করো সব চলে আসবে। তো আমি আপাতত এক্সিট করে দিচ্ছি ওয়ার্ডপ্রেসে, এই পেজটা আমার লাগবে না। বাই ডিফল্ট এলিমেন্টার যখনই ইনস্টল হবে ডিফল্ট একটা পেজ ক্রিয়েট হয়ে যায়, ওটাকে ডিলিট করে দেবো, ওটা লাগবে না, ডিলিট পার্মানেন্টলি। প্লাগইনস, তো দেখো প্লাগইনসে আমি আপাতত একটাই প্লাগইন ইনস্টল করেছি,
এলিমেন্টাল। ঠিক আছে, আমি যদি ওয়েবসাইটটাকে রিয়েল টাইমে চেক করি, আমার ওয়েবসাইট এরকম আছে। পোস্ট আমার যা আছে আমি সব পোস্ট আমি ডিলিট করে দেবো, আমার একটা পোস্ট আমার লাগবে না। এক মিনিট। ট্র্যাশ ডিলিট পারমানেন্টলি অ্যাপ্লাই। চলে এসছে এলিমেন্টটা, এটাকে এখানটায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। আমি এবার আমরা পেজ বানাবো। অল পেজেসে আমরা যদি যাই, ডিফল্ট একটা পেজ আছে, ডিলিট করে দাও। ডিলিট হয়ে গেছে। এবার আমরা পেজেসে এসে ফার্স্ট একটা পেজ আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করি, যেটাতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দাও তো, কে কে আছো? কাজ শেষ? অলমোস্ট। ঠিক আছে। আমি নামগুলো ডাকছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্স দেবে। जो लोग ऑनलाइन पे हो, प्लीज अनम्यूट योरसेल्फ। सब वरुण कुमावत, তুহিন নন্দী, তন্ময় সরকার, সুশান্ত দাস, ইয়েস স্যার। সৌভিক কুন্ডু, সৌরভ দাস, ইয়েস স্যার। এস কে আরবাজ, সীমা দাস, সায়নী চ্যাটার্জি, সন্তু পোদ্দার, সরকার, সম্রাট খাসকেল, Yes, sir. সাজিদ রহমান মোল্লা, ইয়েস স্যার। সাদা মানিক হক, ইয়েস স্যার। সাব্বির আলী, সোমনাথ কয়াল, প্রীতম মন্ডল, ইয়েস স্যার। পারমিতা অধিকারী, নিশান্ত কুমার, ইয়েস স্যার।
নীলা লোহার, নিধি কুমারী, Yes, sir. নেহা বসাক, লিপি মণ্ডল, ইন্দ্রাণী আদাপ, গৌরব সেনগুপ্তা, ফাহাদ উসমানী, দেবলীনা ভৌমিক, Yes, sir. দেবলীনা ঘোষ, Hello. দেবলীনা ভৌমিক Yes, sir. Yes, sir. দিয়েছি অ্যাটেন্ডেন্স। দেবলীনা ঘোষ, Oh. দেবজ্যোতি সামন্ত, Yes, sir. Yes, sir. বিক্রম, Yes, sir. অতনু জানা, অর্ণব দাস, অর্ণব বেরা, Yes, sir. অপরূপা রয়, অঙ্কিতা বেরা, Yes, sir. অমিত দুয়ারি, আফ্রিদি আলম, এমন কেউ আছো কারোর নাম আমি ডাকিনি? আই থিঙ্ক কেউ নেই। ঠিক আছে, আজকে আমরা যতদূর দেখলাম এলিমেন্টারটা ইনস্টল করা অবধি, নেক্সট দিন আমরা একটা থিম নিয়ে কাজ করব, পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, সবাই এইচটিএমএলটা করবে কিন্তু। ডোন্ট স্টপ ডুইং এইচটিএমএল অ্যান্ড বুটস্ট্র্যাপ, সবাই বুটস্ট্র্যাপটা ভালো করে করো। আর জ্যাম যখন ক্লোজ করবে, আগে আমি সবাইকে স্টপ করব, দেন আমি জ্যাম্প ক্লোজ করব। সাডেনলি জ্যাম্প প্যানেল ক্লোজ করবে না, তাহলে কিন্তু জ্যাম্প প্যানেল নেক্সট টাইম থেকে আর অন হবে না। চলো, তিনজন টেক্সট করেছো। সম্রাট খাসকেল, যাদের যাদের মাইক ঠিক নেই প্লিজ মাইক ঠিক করো। স্যার বলছি সম্রাট, আমার গ্রুপে অ্যাড করা নেই। অতনু জানা, হ্যাঁ, স্যার আমি সম্রাট বলছি। গ্রুপে নেই। অতনু জানা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। অপরূপা রয়, হ্যালো স্যার, আমি সম্রাট বলছি। বলো। স্যার বলছি যে আগের দিন আমি মানে অফলাইনে ক্লাস করেছিলাম ওখানে, কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে আমাকে। তোমার নাম যখন কল করেছিল জেনিফার ম্যাডাম, অ্যাটেন্ডেন্স দিয়েছিলে? হ্যাঁ স্যার দিয়েছিলাম তো। ঠিক আছে, আমি নেক্সট দিন ওটাকে আপডেট করে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার অর্ণব দাসের প্রেজেন্ট দিয়েছে? পারমিতা অধিকারী অ্যাটেন্ডেন্স দিয়ে হ্যাঁ, এই লিস্টটা আমিও দেখেছি স্যার। দেখাচ্ছে যে 4 তারিখে আমি প্রেজেন্ট আছি, বাট 5 তারিখের ক্লাসে আমি অ্যাবসেন্ট। এদিকে ক্লাস 5 তারিখে শুরু। ঠিক আছে, আমি আপডেট করে দেবো। চলো আমি এন্ড করলাম।